স্যার স্যার কি হয়েছে হাবিলদার? তোমার মুখ চোখের অবস্থা এমন কেন? ভূত দেখেছো নাকি? বাইরে বাইরে। বাইরে কি? বউয়ের কাটা মুন হাতে একটা লোক স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, বলছে নিজের হাতে বউয়ের মুন কেটেছে, এখন সারেন্ডার করতে চায়। ও মাই গড! এই হত্যা মামলার গল্প হার মানাবে শেক্সপিয়ারের ওথেলো বা অন্য কোনো নাটককে। শুধু যে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই আখ্যান তা কিন্তু নয়, কালীঘাট পটচিত্রের উপজীব্য বিষয় হয়ে উঠেছিল এটি। প্রায় 150 বছর আগের এই রোমহর্ষক মামলার পরতে পরতে নাটকীয়তা, প্রেম, বিরহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, দীর্ঘ জটিল আইনি বিচার যা বিভক্ত করে দিয়েছিল গোটা বাংলাকে। কারণ ভিকটিম আর অপরাধীর মধ্যে কেসটা ক্রমশ বিভক্ত হচ্ছিল। বাংলার বুকে ঘটে যাওয়া ঐতিহাসিক এই হত্যা মামলার নাম এলোকেশী হত্যাকাণ্ড বা তারকেশ্বর অ্যাফেয়ার। 19 শতকের ব্রিটিশ রাজ, কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে কুরমুল, সেই গ্রামের দরিদ্র ব্রাহ্মণ নীলকমল মুখোপাধ্যায়ের কন্যা এলোকেশী। নীলকমলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন মন্দাকিনীকে, যিনি আরেকটি মেয়ের জন্ম দেন। সেই মেয়ের নাম তিনি রাখেন মুক্তকেশী। এই মন্দাকিনী কিন্তু মোটেই সুবিধের মানুষ ছিলেন না। তিনি কি করতেন তা জানতে গেলে আগে জানতে হবে মহন্ত কে ছিলেন। মন্দাকিনীর চরিত্র নিয়ে কানাঘুষো ছিল গ্রামে। তার সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল এক মহন্তর। কিন্তু কে এই মহন্ত? এই মহন্তের পুরো নাম মাধব চন্দ্র গিরি। বংশানুক্রমে তিনি ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত কুজ্ঝটিকা পন্থার। মন্দাকিনী সহ অনেক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা। পরিবর্তে এই গ্রাম্য নারীরা পেতেন অন্ন বস্ত্র। উল্লেখযোগ্য ঘটনা এই যে নীলকমল মুখোপাধ্যায় এই কথা জানতেন এবং একরকম মেনেও নিয়েছিলেন। মন্দাকিনীর সঙ্গে মহন্তের এই ঘনিষ্ঠতা কেন উল্লেখযোগ্য এই হত্যা মামলায় তা ক্রমশ প্রকাশ্য। এলোকেশীর 8 বছর বয়সে পাত্রের খোঁজ শুরু হলো। সে সময় প্রথা ছিল গৌরী দানের। বাল্যকালে বিবাহ হওয়াটাই ছিল কাম্য, কিন্তু কুলীন পাত্র পাওয়া ছিল দুষ্কর। সে যুগে পাত্র যাও বা পাওয়া যেত, তাদের বয়স হতো পাত্রী 4 গুণ বা 5 গুণ। বিয়ের কিছুদিনের মধ্যেই জুটত বৈধব্য যন্ত্রণা। সেই হিসেবে এলোকেশী ছিল বেশ ভাগ্যবতী। তার সম্বন্ধ এলো উচ্চ কুলীন পরিবারের যুবক নবীন চন্দ্রের সঙ্গে। 1867 বিবাহ হলো দুজনের। নবীন যেন চোখে হারায় বালিকা বধূকে। গড়ে ওঠে দুজনের প্রণয়। এলোকেশী হত্যাকাণ্ড যেন তৎকালীন সমাজের জ্বলন্ত দলিল। গৌরীদান, কৌলিন্য প্রথা ইত্যাদির সঙ্গে আরেকটি সামাজিক প্রচলন উল্লেখযোগ্য, তা হল বাঙালির কেরানি বৃত্তি। কুলীন ব্রাহ্মণরাও যজমানি ছেড়ে তখন ঝুঁকেছে সরকারি চাকরির দিকে। ব্যতিক্রম নয় নবীনও। নবীনচন্দ্র কলকাতায় এক সরকারি ছাপাখানায় খুব সামান্য চাকরি পেলেন। ক্ষুদ্র এক কামরার ঘরে পরিবার নিয়ে ওঠা অসম্ভব, তাই এলোকেশীকে বিয়ের পরেও থাকতে হয় কুরমুলে, তার বাপের বাড়িতেই। কিন্তু নবীনের মন পড়ে থাকতো এলোকেশীর কাছে। কলকাতায় থাকলেও প্রায় চলে আসতেন এলোকেশীকে দেখতে। কিছু হাত খরচাও তিনি দিতেন সৎ শাশুড়ি মন্দাকিনীকে। পাড়া প্রতিবেশীরা মশকরা করে বলতেন, বউ পাগল। তখনও কি কেউ জানতো এই বউ পাগল মানুষটাই একদিন স্ত্রীর গলায় বসিয়ে দেবে বটির কূপ? কেটে যায় 6টা বছর। বিয়ের 6 বছর পরেও কোনো সন্তান হয় না এলোকেশীর। নবীনের গ্রামে কানাকানি হতে থাকে এই নিয়ে। এলোকেশীকে আড়ালে বা প্রকাশ্যে বাঁজা বলেও সম্বোধন করতে থাকে গ্রামের মানুষ। সেই সময় বিয়ের কয়েক বছর পরেও সন্তান না হলে সব দোষ কিন্তু মেয়েদের ঘাড়েই দেওয়া হতো। এলোকেশীও তাই রেহাই পায়নি এই সামাজিক ব্যাধির হাত থেকে।
মানসিকভাবে জর্জরিত হয়ে পড়ছিল এলোকেশী। এই নিয়ে নবীনের সঙ্গে আলোচনাও করে সে। নবীনও উতলা হয়ে উঠেছিল একটি পুত্র সন্তানের জন্য, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এরপর কি বিপদ তাদের জন্য ওত পেতে বসে আছে। একদিন এলোকেশী গ্রামের এক পুকুরে যায় স্নান করতে। আজ চোখে পড়ে সেই দুশ্চরিত্র মহন্তের, যার কথা আমরা শুরুতেই বলেছি। সদ্য যৌবনে পা দেওয়া এলোকেশীকে দেখেই ব্যাকুল হল মহন্ত মাধব চন্দ্র গিরি। তিনি গোপনে এলোকেশীর পিছু ধাওয়া করেন। এলোকেশী ফিরে আসে তার বাপের বাড়িতেই, আর মহন্ত দেখে এই নতুন মেয়েটি তারই সবচেয়ে ঘনিষ্ঠ মন্দাকিনীর পরিবারের। তখনই সে বিছিয়ে ফেলে তার নতুন শিকারকে বাগে আনার জাল। সেই রাতেই মন্দাকিনীর ডাক পড়ে মহন্তর ঘরে। সেখানে মহন্ত দেয় এক কুরুচিকর প্রস্তাব। এলোকেশীকে তুলে দিতে হবে তার হাতে, বদলে মন্দাকিনী পাবে অনেক টাকা আর সোনা। এই প্রস্তাব মন্দাকিনী জানায় তার স্বামী নীলকমলকে। নীলকমল প্রথমে প্রচন্ড রেগে যান, যা যে কোনো মেয়ের বাবার পক্ষেই স্বাভাবিক। এসব কি কথা? পাগল হলে নাকি? তাই মনে হচ্ছে তোমার? হ্যাঁ গা, মেয়েটার দুঃখটা কি তুমি দেখতে পাও না? তাই বলে এমন কাজ? হ্যাঁ গো, অমন করে ভাবছো কেন? এই যে মেয়েটাকে সারাক্ষণ লোকে দুষছে, একটা কথা শোনাচ্ছে, এর কোনো উপায় হবে না গো? আমিও তো একটা মেয়ে গো, হতে পারি মেয়েটা সৎ মা, কিন্তু তাই বলে কি ওর কষ্টটা আমি বুঝি না? এ কাজ করলেই মেয়েটার দুঃখ ঘুচে যাবে বলছো? হ্যাঁ গো হ্যাঁ, উনি ঠিক ব্যবস্থা করবেন। এতদিন তো আমাদের খাওয়া পড়ার কোনো অভাব রাখেননি উনি, এবারও একটা না একটা উপায় উনি ঠিক বের করবেন। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা। পিতৃ স্নেহকেও হার মানতে হয় দুবেলা দুমুঠো খাবারের কাছে। হত দরিদ্র নীলকমলের অবস্থাও তাই হয়েছিল। অবশেষে নীলকমলও রাজি হয়। এলোকেশীকে তার বাবা মা বোঝায় সেখানকার মহন্তের আধ্যাত্মিক ক্ষমতা সাংঘাতিক। তিনি চাইলে নিশ্চয়ই সন্তান আসবে এলোকেশীর কোলে। 16 বছরের কিশোরী এলোকেশী সরল মনে বিশ্বাস করে সেই কথা। এলোকেশী মহন্তের এই চরিত্রের কথা কিছুই জানত না। রোজ মানুষের মুখে বাঁজা ডাক শুনে শুনে সেও ক্লান্ত। সে সন্তান লাভের আশায় নবীনের অনুমতি নিয়েই নিষ্পাপ মনে মন্দাকিনীর সঙ্গে যায় মহন্তর কাছে। মহন্ত দেবতার অর্চনার পর হাতে তুলে দেন প্রসাদ। অপেক্ষা করতে বলেন বিশেষ করে, কিন্তু এলোকেশী জানত না যে কোনো মানুষ নয়, তার জন্য ওই ঘরে অপেক্ষা করছে মানুষ রূপী এক আস্ত শয়তান। ঘরে এলোকেশী এসে ঢুকতেই বন্ধ হয়ে যায় ঘরের দরজা। প্রসাদে মেশানো ওষুধের প্রভাবে জ্ঞান হারায় সে। আর বন্ধ ঘরে একা সুন্দরী ষোড়শী এলোকেশীকে পেয়ে তাকে নির্মমভাবে ধর্ষণ করে দুশ্চরিত্র মহন্ত। জ্ঞান আসতে এলোকেশী বোঝে কি হয়েছে। নিজেকে মনে হয় তার চূড়ান্ত অপবিত্র, তবু লোক লজ্জায় বলতে পারে না কাউকে। ফল হয় শূন্য। বরং মহন্ত এই সুযোগের সদ্ব্যবহার করতে থাকে। একবার দর্শন করেই ক্ষান্ত হয়নি মহন্ত। এরপর থেকে যখন ইচ্ছে সে এলোকেশীকে ডেকে পাঠাতো। ইচ্ছে মতো ভোগ করত তার শরীর। এমনকি বেশ কিছুদিনের জন্য নিজের কাছে এলোকেশীকে রেখেও দিত এই মহন্ত। কথায় বলে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মহন্তর এলোকেশীর সাথে এই কীর্তির কথাও অচিরেই রটে যায় সারা গ্রামে। কিন্তু মন্দিরের প্রধান পুরোহিত মহন্তর বিরুদ্ধে কারোর কিছু বলার ক্ষমতা সে যুগে ছিল না। তাই অবাধে মহন্ত এলোকেশীর উপর চালিয়ে যেতে থাকে তার নারকীয় অত্যাচার। নবীন যেমন মাঝে মাঝেই এলোকেশীর সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়িতে আসতো, তেমনি একদিন সে এসে পৌঁছয়। কিন্তু পরিস্থিতি আর আগের মতো ছিল না। গ্রামের লোকেরা নবীনকে দেখা মাত্রই কানাঘুষো শুরু করে। তারপর
তাকে অপমান করতে শুরু করে। প্রথমে কিছুই বুঝতে পারে না নবীন, কিন্তু সব জেনে তার মাথা একেবারে রক্ত চড়ে যায়। সে এলোকেশীর সঙ্গে দেখা করে। এলোকেশী নবীনকে দেখে কেঁদে তার পায়ে পড়ে যায়। নবীন ছিল শিক্ষিত ছেলে। নবীনের যদিও গ্রামের লোকেদের মুখে সব কথা শুনে তার মনে এলোকেশীর প্রতি প্রচন্ড রাগ আর ক্ষোভ জমা হয়েছিল, কিন্তু এলোকেশীর মুখে সব শুনে সে বুঝতে পারে যে যা হয়েছে তাতে এলোকেশীর কোনো দোষ নেই, বরং আসলে দোষী ওই মহন্ত আর তার শ্বশুর শাশুড়ি। এলোকেশী বারবার ক্ষমা চায় নবীনের কাছে। আমার কোনো দোষ নেই গো, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। ওরা আমাকে জোর করে ওই মহন্তর হাতে তুলে দিয়েছে গো। ওঠো ওঠো, চোখ মোছো, তোমার কোনো দোষ নেই। যা হয়েছে তোমার সৎ মা আর ওই ভণ্ড মহান্তের ষড়যন্ত্রে। আর তারপরেই নবীন দেয় স্ত্রীর প্রতি তার ভালোবাসার চরম উদাহরণ। নবীন শুধু যে এলোকেশীকে ক্ষমা করে তাই নয়, সে তাকে পরামর্শ দেয় নবীনের সঙ্গে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার। কিন্তু চতুর অসৎ মহন্ত এত সহজে কি ছেড়ে দেবেন? নবীন আর এলোকেশীর গ্রাম ছেড়ে পালাবার কথা কানে আসে মহন্তর, আর এই খবর চরম আঘাত করে মহন্তর ইগোয়ে। তার এলাকায় ঢুকে তারই শিকার কেড়ে নিয়ে চলে যাবে এক সামান্য ছোকরা, এ মেনে নিতে পারেন না মহন্ত, আর এর ফল হয় মারাত্মক। 1873 সালের 27শে মে যখন এলোকেশী নবীনের সঙ্গে গ্রাম ছেড়ে পালাচ্ছে, তখনই তাদের সামনে রাস্তা আটকে দাঁড়ায় মহন্তর পোষা গুন্ডা বাহিনী। এই দুষ্কৃতীরা শুধু যে শারীরিক আঘাত করলো তাই নয়, বিভিন্নভাবে উত্তেজিত করলো নবীনকে। তারা যখন নবীনের হাত থেকে এলোকেশীকে কেড়ে নিতে উদ্যত হয়, তখনই কাণ্ড দেখে ভয় পেয়ে পালিয়ে যায় মহন্তর পোষা গুন্ডা বাহিনী পর্যন্ত। আর নবীন তার এক হাতে স্ত্রীর সদ্য কাটা আরেক হাতে রক্ষা বটি নিয়ে পৌঁছে যায় স্থানীয় থানায় আত্মসমর্পণ করতে। প্রথমে এই মামলা, যা তারকেশ্বর হত্যা মামলা বা কুইন ভার্সেস নবীন চন্দ্র ব্যানার্জি নামে ইতিহাসে পরিচিত, তা শুরু হয়েছিল 1873 সালে দক্ষিণ পশ্চিম বাংলার জেলা হুগলির শ্রীরামপুরের হুগলি দায়রা আদালতে। এই মামলার শুনানি শুনতে তখন দায়রা আদালতে এমন ভিড় হতো যা তৎকালীন কলকাতার সেরা থিয়েটার দেখতেও হতো না। এর একমাত্র কারণ ছিল এই মামলার আসামি সাধারণ মানুষের মতে নিজেই সবচেয়ে বড় ভিকটিম। সরল দরিদ্র পত্নীনিষ্ঠ সচ্চরিত্র নবীনের ক্ষমতাশালী পুরোহিতের কাছে প্রতারিত হওয়ার জন্য সমবেদনা তার অপরাধী পরিচয়কে ঢেকে দিচ্ছিল। আর সঙ্গে বাংলার এক অন্যতম বিখ্যাত মন্দিরের উচ্চপদস্থ এবং প্রধান পুরোহিতের যুক্ত থাকা তো ছিলই। ততদিনে মহন্তর কীর্তিকলাপ ফাঁস হয়ে গেছে, তার প্রতি জনরোষ উত্তরোত্তর বাড়ছে। একদিন আদালতের বাইরে তার উপরে জনতা হামলাও করে। ক্রমে এই মামলা এমন জনপ্রিয় হয়ে উঠল যে থিয়েটারের মতো এই মামলার শুনানি শুনতে আদালতে টাকা দিয়ে রীতিমতো টিকিট কেটে ঢুকতে হতো। ইংরেজি জানা ছিল বাধ্যতামূলক। অবাঞ্ছিত জনতাকে বাইরে রাখতেই এই নিয়ম করে ব্রিটিশ সরকার। নবীনের হয়ে আদালতে সওয়াল করেন জাতীয় কংগ্রেসের উমেশ চন্দ্র ব্যানার্জি। হ্যাঁ, সেই বিখ্যাত WC ব্যানার্জি। সমর্থনে আসেন আরো অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। WC ব্যানার্জি নবীনের পক্ষ সমর্থন করতে গিয়ে এমন কিছু বলেন যাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, নবীন এলোকেশীর সঙ্গে মহন্তর সম্পর্কের কথা জানতে পেরে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি। এমনকি তিনি এও বলেন যে এলোকেশীর সঙ্গে দেখা করে নবীন তাকে নিয়ে আলাদা চলেও যেতে চেয়েছিলেন, কিন্তু তারপরেই পরিস্থিতি অন্যদিকে ঘুরে যায়। কারণ স্বয়ং এলোকেশীর বাবাই নাকি চাননি
এলোকেশী আর নবীন সুখে থাকুক। তাই এলোকেশীর বাবাই মহন্তর কাছে টাকা আর সোনার লোভে নবীনের সঙ্গে এলোকেশীর পালানোর খবর জানিয়ে দেন। কিন্তু নবীন চায়নি যে এলোকেশী অন্য কারুর হোক, তাই নাকি নবীন বাধ্য হয়ে এলোকেশীর মা কেটে ফেলেন। সওয়াল জবাবের এক পর্যায়ে তিনি এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন আদালতে, যা সরকার পক্ষের উকিলকে ঘোল খাইয়ে দেয়। তিনি বলেন, যেহেতু মৃতদেহের কোনো ডাক্তারি পরীক্ষা হয়নি, তাই নিশ্চিতভাবে কি করে বলা যায় যে এলোকেশী মারাই গেছে? কি প্রমাণ আছে সে মারা গেছে? এই সওয়ালের কোনো যুৎসই উত্তর দিতে পারেননি সরকার পক্ষের আইনজীবী। কারণ সত্যি ডাক্তারি পরীক্ষা হওয়ার আগেই লাশ দাহ করা হয়ে গিয়েছিল এলোকেশীর, আর তাই কাগজে কলমে কোনো প্রমাণ ছিলই না যে এলোকেশী মৃত। সেই সময় দাঁড়িয়ে এই মামলার বিচার করা অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেই সময়ের সাধারণ বাঙালি ভারতীয়রা একে ব্যক্তিগত ব্যাপারে ব্রিটিশদের হস্তক্ষেপ বলেই দেখেছিল। তাই একদিকে যেমন এই বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই ছিল স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ সামাল দেওয়ার তাগিদ। এই সব কিছুর পরেও মামলা এগোতে থাকে। প্রথমে আবেদন করা হয় যে নবীন চন্দ্র মানসিক ভারসাম্যহীন। সেই আবেদন মঞ্জুর করে ভারতীয় জুরিরা তাকে বেকসুর খালাস করে দেন। কিন্তু সেই খালাস নাকচ করে দেন ব্রিটিশ জাজ চার্লস ডিকিনসন ফিল্ড। এটি তিনি করেন সেই বছরেই শুরু হওয়া একটি আইনের বলে। আগে ভারতীয়দের মামলায় ভারতীয় জুরিদের রায়ের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ছিল না ব্রিটিশ বিচারপতিদের। এর ফলে বহু গুরুত্বপূর্ণ মামলায় ব্রিটিশ বিচার ব্যবস্থাকে পর্যুদস্ত হতে হয়েছিল। তাই 1873 সালের 1 জানুয়ারি থেকে একটি আইন পাশ হয়, যার মূল বক্তব্য ছিল, যদি ব্রিটিশ বিচারক স্থানীয় ভারতীয়দের রায় মেনে নিতে না পারেন, তাহলে তিনি সেই মামলা কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিতে পারবেন। সেই আইনের বলে বলিয়ান হয়ে বিচারক ফিল্ড জুরিদের সিদ্ধান্ত বাতিল করে মামলাটি পাঠিয়ে দেন কলকাতা হাইকোর্টে। ফিল্ড তাঁর রায়ে বলেছিলেন যে মহন্ত এবং এলোকেশীর মধ্যে একটি ব্যভিচারী সম্পর্ক রয়েছে। এই রায়ের ফলে তৎকালীন বাঙালি সমাজ ক্ষোভে ফেটে পড়েছিল। তাদের যুক্তি ছিল, নবীন যা করেছে ঠিক করেছে, এবং এই মামলা হাইকোর্টে পাঠিয়ে ব্রিটিশ সরকার ভারতীয়দের স্থানীয় ব্যাপারে হস্তক্ষেপ করছে। নবীনের বিরুদ্ধে নতুন করে ধারা আনতে হয়েছিল, কারণ তার অপরাধের সঙ্গে ব্যভিচার যুক্ত ছিল। এই ব্যভিচারের আইন মাত্র 1 দশক আগেই লেখা হয়েছিল, আর মহন্ত পালিয়ে গিয়েছিলেন চন্দননগরে, কারণ চন্দননগর তখনও ফরাসি শাসনের অধীনে এবং সেখানে ব্যভিচার আইনত কোনো অপরাধ ছিল না। এবং এখানেই শেষ নয়, মহন্তকে রক্ষা করতে ব্রিটিশ সরকারের সঙ্গে বোঝাপড়া করেছিলেন তৎকালীন এক জমিদার, জয় কৃষ্ণ। মহন্তর বিচার শুরু হয় স্থানীয় আদালতে। মহন্তের পক্ষ নেন কলকাতা বারের দুজন ব্রিটিশ আইনজীবী, জ্যাকসন এবং ইভান্স। বিচারক ছিলেন শিবচন্দ্র মল্লিক এবং শম্ভুচন্দ্র গড়গড়ি। বিচারে মূলত 3টি প্রশ্নের উত্তর খোঁজা হয়। 1, এলোকেশী কি সত্যি নবীনের বিবাহিত স্ত্রী ছিল? 2, মহন্ত এবং এলোকেশীর মধ্যে কি সত্যিই সহবাস হয়েছিল? এবং 3, মহন্ত কি জানতেন যে এলোকেশী বিবাহিত? এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে ওঠেন মহন্তর দারোয়ান গোপীনাথ সিংহ রায়। বিচারকরা এক সময় মনে করেন মহন্ত এবং এলোকেশীর মধ্যে যৌন মিলনের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। তখন তারা তাকে মাত্র 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা করে ছেড়ে দেন। কিন্তু এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করেন মহন্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বার্চ আর মার্কবির কাছেও প্রচুর প্রমাণ দাখিল হয় এলোকেশী আর মহন্তর ব্যভিচারী সম্পর্কের সপক্ষে। বার্চ তার রায় বলেছিলেন, যদি মহন্ত নিজের ধর্মীয় পদের সম্পর্কে যথেষ্ট অবগত হয়েও এই কাজ করে থাকেন, তাহলে সে শাস্তি পাওয়ার যোগ্য। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট রায়ে বলেছিল,
স্ত্রীর শরীরের ওপর সম্পূর্ণভাবে অধিকার একমাত্র স্বামীর। ফলে কলকাতা হাইকোর্ট নবীনচন্দ্র এবং মহন্ত দুজনকেই দোষী সাব্যস্ত করেন। নবীনের হয় যাবজ্জীবন কারাদণ্ড, আর মহন্তর হয় 2000 টাকা জরিমানা সহ 3 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু এর পরেও এর জের থামেনি। তৎকালীন সমাজের নেতারা প্রায় 10,000 সই সংগ্রহ করেছিলেন যাতে নবীনকে মুক্তি দেওয়ার দাবি ছিল, এবং তারা এও মনে করেছিলেন যে মহন্তের আরো কঠিন শাস্তি হওয়া উচিত, কারণ সেই সময়ের ভারতীয় বাঙালি সমাজে স্ত্রীর দুষ্কর্মের শাস্তি দেওয়ার বিধান স্বামীর রয়েছে বলেই মনে করা হতো। আর তাই নবীনের নিজের হাতে এলোকেশীকে মেরে ফেলা স্থানীয় বাঙালি ভারতীয়দের চোখে অপরাধ হিসেবে গণিত হয়নি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম তারকেশ্বর হত্যা মামলা নিয়ে, যেখানে এক হত্যাকারী জয় করে নিয়েছিল আপামর জনতার সহানুভূতি। মহন্তর হাত থেকে বাঁচতে নবীন পালাচ্ছিলেন স্ত্রী এলোকেশীকে নিয়ে। আক্রমণ করল মহন্তর লোকেরা। মরিয়া হয়ে নবীন তুলে নিলেন বঁটি, কিন্তু কোপ বসালেন আক্রমণকারীদের উপর না, মহন্তর উপর না, এমনকি তার কোনো সাকরেদের ওপরও না। কোপটি বসালেন নিজের স্ত্রীর ওপর, যে এলোকেশীকে নিয়ে চেয়েছিলেন আবার নতুন করে সুখের ঘর বাঁধতে, যে এলোকেশী নবীনের ওপর ভরসা করে পালাতে চেয়েছিলেন। এলোকেশীকে তো তিনি সত্যি ভালোবাসতেন। সব সত্যি জানার পরও তো তাকে নিয়ে থাকতে চেয়েছিলেন নবীন। তাহলে তাকে খুন করলেন কেন? মহন্তর প্রতি রাগ কি গিয়ে পড়ল নিরস্ত্র অসহায় তারই মুখাপেক্ষী এই সফট টার্গেটের ওপর? নাকি যে মুহূর্তে নবীন বুঝতে পারলেন মহন্তর হাত থেকে নিস্তার নেই, হত্যা করলেন স্ত্রীকে, যাতে মহন্ত তার উপর অধিকার কায়েম না করতে পারে? এও কি এক ধরনের অনার কিলিং নয়? নবীনের প্রতি সহানুভূতি, তাকে সমর্থন কি এই অনার কিলিং কেও সমর্থন করা বা মহিমান্বিত করা নয়? অনার কিলিং কিন্তু আজও ভারতবর্ষের এক জ্বলন্ত সমস্যা। নবীনের মতো আজও এইরকম হত্যাকারীরা নিজেদের কাছে জাস্টিফাইড। কিন্তু নবীন তো সাধারণ মানুষের বহুল সমর্থন পেয়েছিল। আজকের সাধারণ মানুষ, তারা কি বদলেছে? হয়তো তারা আজ সমর্থন করে না সরব হয়ে, কিন্তু সোচ্চার হয়ে প্রতিবাদ কি করে? শুধু নবীনরা থেকে গেছে, তাদের সমর্থকরা নয়। তা কি হয়? আরো একটা দিক এই গল্পের একটু তুলে ধরি। তা হলো ধর্মযাজক কর্তৃক মহিলা ভক্তর নিগ্রহ। এই বিষয়টা তারকেশ্বরের এক অখ্যাত গ্রামের শতাব্দী প্রাচীন বিচ্ছিন্ন ঘটনা বলে অস্বীকার করা যায়? এই ঘটনা কি আজও ঘটে চলছে না দেশের বিভিন্ন প্রান্তে? 150 বছরে আমাদের প্রগতি কি শুধুই প্রযুক্তি কেন্দ্রিক? মানসিক, প্রবৃত্তিগত বা দৃষ্টিভঙ্গির দিক দিয়ে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? প্রশ্ন করব আমি, উত্তর দেবেন আপনারা। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো পর্বে।